2017 সালের 7 নভেম্বর আমার এক বন্ধুর সাথে কানপাড়া গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে আমার জন্ম গ্রামে হলেও কৃষিকাজের ব্যাপারে সম্মুখ কোনো ধারণা ছিল না, অর্থাৎ সামনে থেকে কখনো কৃষিকাজ দেখিনি। তাই আমার বন্ধুর বাবা নিজেই কৃষিকাজ করেন এটা জানার পর আমি নিজে থেকেই তাদের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে কৃষিকাজ দেখার দাওয়াত চেয়ে বসি। আমার বন্ধুও খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ মুখে আমি একরকম চিন্তার ছাপ লক্ষ্য করেছিলাম। ওর অবস্থা দেখে আমি একটু লজ্জাই পেয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে সে হয়তো ভাবছে তার বাড়ির লোক আমাকে দেখলে কি ভাববে, আমাকে কোথায় থাকতে দেবে, এরকমই কিছু একটা। তাই একটা সময় লজ্জা কাটিয়ে কথাটা বলেই ফেললাম, আচ্ছা, আমি তোদের বাড়িতে গিয়ে কদিন থাকলে কোনো সমস্যা হবে? বাড়ির লোক তোকে কিছু বলবে? এটা শুনে একটু চমকে উঠে সে বলল, আরে না না, এরকম কোনো ব্যাপার নেই। বরং আমার বাবা মা মাঝে মাঝেই আমাকে ফোন করে বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। আসলে আমাদের আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকার কারণে খুব একটা বেড়াতে আসে না। এটা শুনে আমি তার চোখ মুখে লেগে থাকা চিন্তার কারণটা জিজ্ঞেস করতেই সে কিছুটা চুপ হয়ে যায়। আমি অনেকবার কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছুতেই আমাকে বলেনি, শুধু বলল, এখন তো আলুর বীজ বোনা হয়ে গিয়েছে, সেভাবে দেখার মতো কিছু নেই। তাই আমি আগামী মাসের প্রথম দিকে তোকে বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আলু তোলার কাজ দেখতে পারবি আর গ্রামটাও ঘুরে দেখবি। এটা শুনে কি যে আনন্দ হচ্ছিল আমার, সেটা বলে বোঝাতে পারবো না। আমিও দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। বহুল প্রতীক্ষার পর নভেম্বরের 6 তারিখ বিকেলবেলা আমার বন্ধু আমাকে কল করে। সে বলে, আগামীকাল আমি বাড়ি যাচ্ছি। ছোট চাচা বাইক নিয়ে আসার কথা ছিল, কিন্তু তিনি একটি ব্যক্তিগত কাজে আটকে গিয়েছেন, তাই কাল সকাল 8টার দিকে বাসে করে রওনা হবে। তুই তো যেতে চেয়েছিলি আমার সাথে, যাবি? ওর কথা শুনে আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বোঝানো যাবে না। আমি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যাই এবং ব্যাগপত্র গুছিয়ে নিই। কলেজে সে সময় ছুটি থাকায় এবং রাজশাহী থেকে খুব একটা দূরে না যাওয়ার কারণে বাড়ি থেকেও খুব একটা বাধা দেয়নি আমাকে। যাই হোক, বন্ধুর কথা মতো আমি সময়ের পূর্বেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং সকাল 8টার পরপরই কানপাড়ার উদ্দেশ্যে রওনা হই। মাত্র 8 ঘন্টার রাস্তা। সত্যি বলতে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে। গন্তব্যস্থলে পৌঁছে বাস থেকে নেমে আমরা একটা ভ্যান ঠিক করি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভ্যান বাড়ি পৌঁছাতে 15 মিনিটের মতো সময় লাগলেও সেটা আমার কাছে মাত্র কয়েক মিনিট মনে হয়েছিল, কারণ কানপাড়া গ্রামের অপরূপ দৃশ্য আমায় মুগ্ধ করে ফেলেছিল। চারিদিকে শুধুই ফসলি জমি, হালকা শীতের আমেজ আর কোমল সূর্য রশ্মিতে শিশির ভেজা সবুজ শ্যামলা শস্য ক্ষেতের মাঝ দিয়ে আঁকাবাঁকা মেঠো পথের যাত্রা। আহা, কি চমৎকার সেই দৃশ্য! গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই একটা সময় বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বড় বড় 4টি টিনের ঘরের মাঝে একটি বিশাল উঠোন। সে সময় বন্ধুর পরিবার সম্পর্কে আমার ধারণাটা যেন ভুল প্রমাণিত হলো। তারা মধ্যবিত্ত নয়, উচ্চবিত্ত পরিবার ছিল। ভেতরে গিয়ে দেখি আন্টি অর্থাৎ আমার বন্ধুর মা রান্নাঘরে বসে রান্না করছেন এবং তার শাশুড়ি মা অর্থাৎ আমার বন্ধুর দাদি রান্নাঘরের বাইরে চেয়ারে বসে আছেন। তার 5 বছর বয়সী ছোট ভাই বাড়ির উঠোনে খেলা করছে। আমাদের দেখতে পেয়ে তারা 3জনেই উঠে এলেন। আমরা দুজন দাদিকে সালাম করার পর দাদি আমাদের মাথায় হাত রেখে বললেন, আজ অনেক দিন পর বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। এসো দাদু ভাই, ভেতরে এসো। এরপর আমরা রান্নাঘরের পাশে বসেই অনেকক্ষণ গল্প করি। রান্নাঘর আর গোয়াল ঘর পাশাপাশি হওয়ার কারণে দেখতে পেলাম একজন মহিলা গরুর দেখাশোনা করছেন। পরে জানতে পারলাম তিনি এই বাড়িতে কাজ করেন। আমার বন্ধুর বাবা আগে থেকেই জানতো যে আমরা বাড়িতে যাচ্ছি, তাই তিনি আমাদের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি কোনো এক কাজে আমার বন্ধুকে মাঠে ডেকে নেন। যাবার সময় আমার বন্ধু আমাকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বলে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি কিছুক্ষণ পর এসে তোকে মাঠে নিয়ে যাব। ও চলে যাবার পর আমি আমার ব্যাগ নিয়ে ওর রুমের দিকে যাই। বলে রাখা ভালো, দাদির রুম আর আমার বন্ধুর রুম পাশাপাশি ছিল এবং মাঝখানে একটি অ্যাটাচড বাথ ছিল। আমি দাদির ঘরের সামনে ব্যাগটি ফেলে রেখে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে যাই। বাথরুম থেকে বেরিয়ে ব্যাগটি নিতে গিয়ে দেখি আমার ব্যাগ সেখানে নেই। আমি আমার বন্ধুর রুমে ঢোকার পর দেখতে পেলাম আমার ব্যাগটা মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন বিরক্তি নিয়ে ব্যাগটি এখানে ফেলে রেখে গেছে। তবে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। দাদি অথবা আন্টি হয়তো রুমে এসেছিল, আমার ব্যাগটি এখানে দেখতে পেয়ে তারা হয়তো এই রুমে রেখে গিয়েছেন। আমি হাত মুখ মুছে কাপড় পাল্টে বাইরে গিয়ে দাদিকে বললাম, দাদি, আপনি শুধু শুধু কষ্ট করে ব্যাগটা নিয়ে গেলেন কেন ভেতরে? আমি নিজেই নিয়ে যেতাম। এটা শুনে উনি কিছুটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, দাদু, আমি বা তোমার আন্টি তো এখান থেকে উঠিনি। ও আচ্ছা, মিলি হয়তো তোমার ব্যাগটা ভেতরে নিয়ে গিয়েছে।
মিলি। মিলি সেই মহিলাটির নাম যিনি তাদের বাড়িতে কাজ করেন এবং একটু আগেই যাকে আমি গোয়াল ঘরে দেখতে পেয়েছিলাম। তবে আমি আবারও গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি উনি গরুর খড় কাটছেন। এত কম সময়ের মধ্যে ঘরে এসে আমার ব্যাগটা ওই রুমে রেখে আসা, ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছিল। তবে তখন বিষয়টি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। একটু পর দাদি আমাকে তার পাশে বসিয়ে সকালের নাস্তা করান, আর নাস্তা করতে করতে আমার বন্ধুও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আমি এই পরিবারের কোনো সদস্যের নাম এখনো পর্যন্ত উল্লেখ করিনি এবং করবও না। কিন্তু শুধু মিলির নামটাই কেন উল্লেখ করলাম তা ঘটনা শেষে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। যা হোক, আমরা দুই বন্ধু একসাথে নাস্তা শেষ করে ফসলি জমির কাজ অর্থাৎ কৃষি কাজ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সে আমাকে তাদের নিজেদের জমিতে নিয়ে যায়। গিয়ে দেখলাম সেখানে তার বাবাও কাজ করছেন। মূলত সেখানে গিয়েই আঙ্কেলের সাথে আমার প্রথম দেখা। সত্যি বলতে দিনটা আমার জন্য অসাধারণ ছিল। আমি যে ওই দিন কত কিছু শিখেছি এবং জেনেছি তার ধারণার বাইরে। জমির কাজ শেষে প্রায় সন্ধ্যার দিকে আমরা বাড়িতে ফিরি। এসে দেখি খাবার টেবিলে আমাদের জন্য এক বিশাল আয়োজন। সারাদিন ঘোরাঘুরি করে বেশ খিদেও পেয়েছিল, তাই দেরি না করে বসে পড়ি। সেখানেও সবার সাথে অনেক আড্ডা। আসলে আমি কখনো ভাবিনি যে একদিনের পরিচয়ে ওনারা আমাকে এতটা আপন করে নেবেন। যা হোক, খাওয়া দাওয়া শেষে যে যার মতো নিজ নিজ ঘরে চলে যাই। গ্রামের সবাই প্রায় 10টা নাগাদ শুয়ে পড়লেও শহরের জীবনের বদভ্যাসের কারণে আমি আর আমার বন্ধুর ঘুম আসছিল না। তাই আমরা দুজন গল্প করতে থাকি। একটা সময় সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু এত দৌড়ঝাঁপের পর শরীরটা ক্লান্ত থাকলেও আমার কেন যেন ঘুম আসছিল না। তাই আমি ফেসবুকিং করতে থাকি। আগেই বলেছি, দাদির রুম আর আমার রুমটা পাশাপাশি, অ্যাটাচড বাথরুম থাকার কারণে বিছানায় বসেই স্পষ্টভাবে বাথরুমের দরজাটা দেখা যায়। রাত তখন 12টা 27 মিনিট। হঠাৎই বাথরুমের লাইটটা জ্বলে উঠল। স্বাভাবিকভাবে আমি তাকালাম, কিন্তু কেউই বাথরুমে প্রবেশ করলো না, আবার বেরিয়েও এলো না। অনেকক্ষণ যাবৎ কারো কোনো সারা শব্দ না পেয়ে আমি বিছানা থেকে উঠে গিয়ে এদিক ওদিক তাকিয়ে লাইট বন্ধ করে দিলাম। ভাবলাম ফিউজে সমস্যা হয়েছে, তাই এমনি লাইটটি জ্বলে উঠেছে। আমার বন্ধু বলছিল দাদির রুমে দাদি আর মিলি ঘুমোয়, কিন্তু অতিরিক্ত অন্ধকার থাকার কারণে লাইট বন্ধ করতে গিয়েও কাউকে দেখতে পাইনি। আমি আবার বিছানাতে বসে ফেসবুকিং করতে থাকি। রাত 12টা 47 মিনিট। অদ্ভুতভাবে আবারও বাথরুমের লাইট জ্বলে ওঠে। বাতাসের কারণে দরজাটা হয়তো একটু আগেই খুলে গিয়েছিল, তাই ভেতরের একাংশ দেখা যাচ্ছিল। কিন্তু এবার অবাক করা বিষয় হলো কেউ ভিতরে প্রবেশ করছে না। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর বিছানা থেকে নেমে যেই না বাথরুমের কাছে যাব, তখনই দেখতে পেলাম দাদি বাথরুমের বাইরে একটি টুলের ওপর বসে আছেন, আর তিনি আমার দিকেই তাকিয়ে আছেন, আর তার চোখ মুখ কেমন মলিন হয়ে রয়েছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদি আপনি কি ভেতরে যাবেন? আমি সাহায্য করব? তিনি আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে বিছানার দিকে চলে গেলেন। আমিও সাত পাত না ভেবে বাথরুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দরজায় কড়া নাড়া আর মিলির ডাকাডাকির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কিন্তু আমাদের রুমে তো কোনো দরজা নেই। দরজা তো দাদির রুমের সাথে। এত রাতে মিলি বাইরে কি করছে? আর ও তো দাদির রুমেই ঘুমোয়। বিছানা ছেড়ে উঠে বসতে বসতেই কথাগুলো ভাবতে থাকি। দেখলাম আমার বন্ধু ততক্ষণে পাশের রুমে গিয়ে দরজা খুলে দিয়েছে। মিলিকে এত রাতে এই ঘরে আসার কারণ জিজ্ঞেস করতে সে বলে, দাদি আমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, মনের ভুলে ইনহেলারটা আমি এই ঘরেই রেখে গেছি, তাড়াতাড়ি ইনহেলারটা দেন ভাইয়া। পাশের রুমে বিছানায় বসে আমি স্পষ্টভাবে মিলির এই কথাগুলো শুনছিলাম, কিন্তু সব কথাগুলো কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছিল। দাদি ওষুধ নিতে এসেছে মানে? দাদি তো পাশের রুমে আছে, বরং মিলি এতক্ষণ বাইরে কি করছে? ও তো দাদির ঘরেই থাকার কথা। এগুলো ভাবতে ভাবতে আমার বন্ধু রুমে ফিরে আসে। আমি ওকে ব্যাপারটা জিজ্ঞেস করতেই বলে, দাদি কয়েকদিন যাবত একটু অসুস্থ, তাই বাবা মা তাকে পাশের ঘরে নিয়ে গেছে। মিলি এসেছিল ওষুধগুলো নিতে। দাদির নাকি হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওর কথা শুনে আমি হতভম্বের মতো জিজ্ঞেস করলাম, কি বলছিস এসব? দাদির ওষুধ নিতে এসেছে মানে? দাদি তো পাশের ঘরেই আছে। আমি একটু আগে দেখলাম, একটু আগে দেখা হলো আমার সাথে। এবার আমার কথা শুনে আমার বন্ধু হকচকিয়ে গেল এবং বলল, আরে ব্যাপারটা ঠিক ওরকম নয়। ঘুমের ঘোরে কি বলতে কি বলেছি। আসলে দাদি অসুস্থ হবার কারণে বাবা মা মিলিকে পাঠিয়েছিল ওষুধ সহ দাদিকে পাশের রুমে নিয়ে যাবার জন্য। তুই এখন এগুলো নিয়ে ভাবিস না তো, ঘুমিয়ে পড়। কাল সকালে অনেক কাজ আছে, আর মাঠে তো যেতে হবে নাকি। চল 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 চল, তাড়াতাড়ি শুয়ে পড়। এইভাবে আরো কয়েকটা কথা বলে আমাকে একরকম বুঝ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়।
আমি ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও একটা সময় ঘুমিয়ে পড়ি। পরের দিনটা বেশ ভালোভাবেই কেটে যায়। সেদিন খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তার পরের দিন রাতে আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু লক্ষ্য করেছি। ঠিক প্রথম দিনের মতোই রাতে বিছানায় বসে ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে বাথরুমের লাইটটা জ্বলে উঠল, কিন্তু পাশের রুমে তো কেউ নেই। বরাবরের মতো ফিউজে প্রবলেম ভেবে আমি লাইট বন্ধ করতে যাওয়ার সময় রুমে থাকা ঘড়ির দিকে চোখ পড়তে দেখতে পেলাম আবারও সময়টা ঠিক 12টা 27 মিনিট। কিন্তু আগের দিনের রাতের কথাটা তখন আমার মাথায় ছিল না, তাই স্বাভাবিকভাবে লাইটটা বন্ধ করে আবারও বিছানায় চলে আসি। কিছুক্ষণ পর আবারও লাইটটা জ্বলে ওঠে। এবার আমি সরাসরি ফোনের দিকে তাকিয়ে দেখি সময়টা ঠিক 12টা 47 মিনিট। এবার আমি সত্যি ভয় পেয়ে যাই। আগের দিনের কথাটাও মনে পড়ে যায়। আমার সাহস হচ্ছিল না আবার গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে আসার। আমি আমার বন্ধুকে ডাকতে যাব, ঠিক এমন সময় হঠাৎ আস্তে আস্তে বাথরুমের দরজাটা খুলে যায়। আমি বিছানায় বসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বাথরুমের ভেতরে থাকা তাকের ওপর থেকে আস্তে আস্তে করে শ্যাম্পুর বোতলটা সামনের দিকে এগিয়ে এসে নিচে পড়ে গেল। দেখে মনে হলো কেউ আলতোভাবে বোতলটা টানতে টানতে ফেলে দিল। এবার আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার পাশে শুয়ে থাকা বন্ধুকে ডাকার মতো শক্তিও তখন যেন আমার মধ্যে ছিল না। অনেক কষ্টে বন্ধুকে ডেকে ঘুম থেকে উঠিয়ে বিষয়টা খুলে বলার চেষ্টা করলাম, কিন্তু বারবার আমার কথা আটকে যাচ্ছিল। সত্যি বলতে প্রথমবার এতটা ভয় পেয়েছি। যা হোক, কোনোভাবে তাকে বিষয়টা জানানোর পর সে এক প্রকার হেসে ব্যাপারটা উড়িয়ে দিল। বলল, এত রাত অবধি জেগে আছিস, তুই সব ভুলভাল দেখছিস, শুয়ে পড়। এটা শুনে আমি সজোরে ওর হাতে একটা আঘাত করে বললাম, একজন মানুষ প্রতিদিন ভুল কিছু দেখতে পারে না, আর তুইও আজকে আমাকে ভুলভাল বোঝাতে আসিস না। আমার কাছে প্রমাণ আছে, এই দেখ, লাইটটা এখনো জ্বালানো আর শ্যাম্পুর বোতলটা এখনো নিচে পড়ে আছে। আমার কথা শুনে ও আমার ভয় কাটানোর জন্য আমাকে এক প্রকার জোর করে বাথরুমের কাছে নিয়ে গেল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, শ্যাম্পুর বোতলটা নিচে পড়ে ছিল না। ওটা ঠিক আগের জায়গাতেই সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখে সবটা দেখেছি। এতটা ভুল হতে পারে আমার চোখে দেখা? সবকিছু ঠিকঠাক আছে দেখে একরকম হাসতে হাসতে ও আমাকে অভয় দিতে থাকে। কিন্তু এরপর যা ঘটলো তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দাদির রুমের দরজার পাশে একটা ফ্রিজ রাখা ছিল। সেই ফ্রিজের ওপরে একটা মাটির হাঁড়ি। আমার বন্ধু ঠিক ফ্রিজের সামনেই দাঁড়িয়েছিল এবং কিছুটা অন্ধকার থাকার কারণে আমি ব্যাপারটা খেয়াল করিনি। দুজন সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে বলতে আমি দেখতে পেলাম ওর পেছন থেকে একটা কালো পর্দা যেন সরে গেল আর ফ্রিজটা দৃশ্যমান হয়ে গেল। ব্যাপারটা ছিল অনেকটা অন্ধকারের ভেতর আরো গাঢ় অন্ধকার কিছু একটা। কালো পর্দার মতো জিনিসটা সরে যাবার পর আমি স্পষ্ট দেখতে পেলাম ওই মাটির হাঁড়িটা কেউ যেন ইচ্ছে করে নিচে ফেলে দিল। এরপর সত্যিই আর কিছু বলার ছিল না। আমরা দুজনই প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম আর দরজা খুলে বাইরের উঠোনে বেরিয়ে এসেছিলাম। আমি অনেকটা উত্তেজিত হয়ে চেঁচামেচি শুরু করে দিলেও আমার বন্ধুকে দেখলাম সে স্বাভাবিকভাবেই কথা বলে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। এদিকে আমার চিল্লাচিল্লি শুনে পাশের ঘর থেকে সবাই উঠে এসেছেন। এরপর সবটা তাদের খুলে বলি এবং ওনারা সবটা শুনে আমাকে সান্ত্বনা দিতে থাকেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর আমি তাদেরকে এরকমটা হবার কারণ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো উত্তর দেননি। তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই বাড়িতে আমি আর থাকতে চাই না। সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু দাদি আমাকে যেতে দিতে নারাজ। তিনি বললেন, আজ যা যা হয়েছে সেগুলো ভুলে যাও। এরকমটা আর হবে না দাদু ভাই। অনেক বছর যাবৎ আমাদের বাড়িতে কেউ অতিথি হয়ে আসে না, কিন্তু তুমি এসেছো দাদু ভাই, আর কটা দিন এখানে থেকে যাও। অন্তত এই বুড়ি মানুষটার কথা রাখো। এটা শুনে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। বারবার ভাবছিলাম, এটা কি হলো? আমি কি কোনো ট্র্যাপে পড়ে গেলাম? ওনারা কেন আমাকে কোনো কিছু পরিষ্কারভাবে বলছেন না, আর এখন আবার আমাকে যেতেও দিতে চাইছেন না? আমি অনেকটা ভয়ের ভেতর ছিলাম সেই মুহূর্তে। মনে মনে ভাবছিলাম সকাল হলে কোনোভাবে এখান থেকে পালিয়ে যাব। যা হোক, কোনোভাবে রাতটা কাটিয়ে ফজরের আজানের সময় আমি ব্যাগপত্র গুছিয়ে নিই পালিয়ে যাবার জন্য। কিন্তু আঙ্কেলের কাছে ধরা পড়ে যাই। উনি কিছু না বলে আমার হাতটা ধরে ওনার ঘরে নিয়ে যান আর দাদিকে সবটা জানান। দাদি আমাকে বারবার অভয় দিতে থাকলেও আমার মন কোনোভাবেই সেখানে থাকতে চাচ্ছিল না। শেষমেশ আমি তাদেরকে একটা শর্ত দেই, তারা যদি আমাকে এই বাড়ির পুরো ঘটনাটা পরিষ্কারভাবে বলেন এবং গতকাল রাতে কেন এমনটা হলো সেটা খুলে বলেন, তাহলেই আমি থেকে যাব। এই শর্ত শুনে আঙ্কেল আর দাদি কিছুক্ষণ চুপ করেছিলেন আর দুজন দুজনের দিকে তাকিয়েছিলেন। একটা সময় দাদি আমার শর্তে রাজি হয়ে গেলেন এবং বলেন, আজ মাগরিবের পর আমি তোমাকে সবটা বলবো, কিন্তু এখানেও একটা শর্ত আছে। মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত ঠিক যতটা সময় থাকবে সেই সময়ের মধ্যে ঘটনাটা শেষ করতে হবে। যদি কোনো কারণে আমি সেই সময়ের মধ্যে সম্পূর্ণ ঘটনা শেষ করতে না পারি, তাহলে
তুমি আমাকে বা এই বাড়ির কাউকে আর কখনোই এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে না। মনের ভেতর ভয়ের সাথে সাথে ঘটনাটি শোনার তীব্র আগ্রহ থাকার কারণে আমি দাদির শর্তে রাজি হয়ে যাই। সেদিন মাগরিবের সময় আঙ্কেল আমাকে অজু করে নামাজে যাবার কথা বললেন এবং নামাজ শেষে সোজা বাড়িতে ফিরে আসতে বললেন। আমি ঠিক তার কথা মতোই কাজগুলো করলাম। বাড়িতে ফেরার পর দেখলাম দাদি এবং বাড়ির অন্যান্য সদস্যরা তার ঘরে বসেই আমার জন্য অপেক্ষা করছেন। আমি ভেতরে ঢুকতেই আঙ্কেল আমার মাথায় ফুঁ দিয়ে বিছানার ওপর গিয়ে বসতে বললেন। এরপর দাদি একে একে ঘটনাগুলো বলতে শুরু করলেন। ঘটনাটি দাদি আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। সময়টা 1969 সালের 3রা ফেব্রুয়ারি, আমার বিয়ের দিন। জন্মের সময় মা হারানো এক সন্তানের দায়িত্ব নিতেই বিয়েটা করেছিলাম। সেটা আর কেউ নয়, তোমার বন্ধুর বাবা। হ্যাঁ, সে আমার আপন বোনের ছেলে, কিন্তু তাকে জন্ম দিতে গিয়ে আমার বোন এই পৃথিবীকে বিদায় জানায়। মা হারা মাত্র কয়েকদিনের শিশুটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য এবং তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবার জন্য আমি বিয়েটা করেছিলাম। সত্যি বলতে আমি সেদিন সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। বিয়ের পর সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু 2 বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে নির্মমভাবে বাঙালি হত্যা আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়। 71-এর যুদ্ধে আমি আমার বাবার বাড়ির সবাইকে হারিয়েছি, কিন্তু নিজের এবং 2 বছরের ছোট শিশুর জীবন রক্ষার্থে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের সাথে ভারতে পালিয়ে যাই। সেখানে কষ্টের দিনগুলোর কথা নাই বা বলি। যুদ্ধ শেষে 1972 সালে 2রা মার্চ আমার এই এলাকায় ফিরে আসা। কিন্তু তখন এই এলাকাটার আগের মতো ছিল না, সবকিছু যেন বদলে গিয়েছিল। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। বাড়ির কাছে পৌঁছে দেখি সম্পূর্ণ বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, আর অর্ধেকের বেশি ভেঙে পড়েছে। যুদ্ধের আগে এই এলাকাতে মাত্র 3টি পাকা বাড়ি ছিল, তার মধ্যে আমাদের একটা। আমার শ্বশুর আব্বা নিজে বাড়িটি তৈরি করেছিলেন। এই মুহূর্তে একে তো অর্থের অভাব, অন্যদিকে মাথার উপরে ছাদটাও হারিয়ে গিয়েছে। তারপরও অনেক ধৈর্য ধরে এবং কষ্ট করে আমার শ্বশুর 3 দিনের মধ্যে এলাকার মানুষদের সাহায্যে একটি টিনের বাড়ি বানিয়ে আমাদের থাকার ব্যবস্থা করেন। এরপর আস্তে আস্তে আমরা নিজেদের পূর্বের অবস্থায় ফিরতে শুরু করি এবং থাকার জন্য আরও একটি টিনের ঘর বানিয়ে ফেলি। দীর্ঘ 14 বছর পর অর্থাৎ 1986 সালের দিকে আমরা সম্পূর্ণরূপে আমাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হই। এই 14 বছরে পূর্বের পাকা বাড়ির কাছ থেকে গভীর রাতে অনেকেই কান্না এবং আর্তনাদের শব্দ শুনতে পেত, কিন্তু কখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। সে সময় আমার শ্বশুর চেয়েছিলেন তার মৃত্যুর আগে একটি পাকা বাড়ি তৈরি করবেন। যে কথা সেই কাজ। তিনি লোক জোগাড় করে পূর্বের পাকা বাড়ির জায়গাতেই আবার নতুন করে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন। কাজ শুরুর পর কয়েকদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন সকালে উঠে দেখি আমাদের নতুন বাড়ির তৈরি জিনিসপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর গাঁথনিগুলো ভেঙে পড়ে আছে। তো কে করবে এরকম কাজ? এলাকায় আমাদের তো কোনো শত্রু নেই, বরং এলাকার সবাই যে যার মতো করে আমাদের সাহায্য করেছেন বাড়িটি বানানোর জন্য। যা হোক, অনেক আলাপ আলোচনা আর তদন্তের ভিত্তিতে কোনো অপরাধী না পাওয়ায় বাবা আবারও নতুন করে বাড়ির কাজ শুরু করলেন। এবারও ঠিক একই অবস্থা। কদিন খুব ভালোভাবেই কাজ চলছিল, কিন্তু হঠাৎই সব আগের মতো লণ্ডভণ্ড হয়ে গেল। এবার বাবার মনে কিছুটা সন্দেহ জাগলো। তিনি পাশের গ্রামের মসজিদ থেকে একজন ইমামকে নিয়ে এসে জায়গাটা দেখিয়ে পুরো ঘটনাটি বললেন। ইমাম সাহেব কিছুক্ষণ জায়গাটি ঘুরে দেখার পর বাবাকে বললেন, এখানে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু আমার পক্ষে খুব একটা বেশি কিছু করা সম্ভব নয়। আপনি বড় কোনো হুজুরের শরণাপন্ন হন। এটা বলে তিনি চলে যান। আমার শ্বশুর অনেক ধৈর্যশীল এবং সাহসী ব্যক্তি হবার কারণে কিছুদিন অপেক্ষা করার পর বড় আলেমের খোঁজ করতে থাকেন। একটা সময় তিনি সিলেটে মাজারে এক হুজুরের খোঁজ পান। তারপর তিনি নিজেই সেখানে গিয়ে হুজুরের সাথে কথা বলে বাড়িতে আসতে রাজি করান। হুজুর বাড়িতে এসে টিনের ঘরে পা রাখতেই বলেন, নতুন বাড়ির জায়গাটায় ওই রমণীরা কারা? কি করছো তোমরা ওখানে? হুজুরের কথা যেন আমাদের মাথার উপর দিয়ে গেল। কোথায় রমণী? ওই জায়গায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। উনি কাদের সাথে কথা বলার চেষ্টা করছেন? প্রথমে ওনাকে পাগল ভেবেছিলাম, কিন্তু ওই দিন রাতে নতুন করে বাড়ির জায়গাটায় চক্কর কাটতে গিয়ে তিনি কাদের সাথে যেন বিড়বিড় করে কথা বলছিলেন। একটু পর ফিরে এসে তিনি যা বললেন সেটা একদম অবিশ্বাস্য। আমরা সবাই তার কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বললেন, যুদ্ধের সময় তোমরা চলে যাবার পর সেপ্টেম্বরের দিকে এই এলাকায় পশ্চিম পাকিস্তানের বাহিনীরা এসেছিল। সে সময় এই এলাকা সবচেয়ে সুরক্ষিত ছিল বিধায় তারা এখানে ক্যাম্প করেছিল, আর তাদের ক্যাম্পটি ছিল তোমাদের সেই পাকা
বাড়ি। 23 দিনের অবস্থানে অনেককেই তারা হত্যা করেছে, আর প্রায় 8 জন নারীকে তোমাদের এই পাকা বাড়িতেই পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, এবং একটা সময় সকলকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে ঝুলিয়েও রাখা হয়েছিল। ঠিক 23তম দিনের রাতেই মুক্তিবাহিনীর লোকেরা ক্যাম্পে আক্রমণ করে, এলাকা দখল করতে সক্ষম হয়। গুলিবিদ্ধ নিহত মিলিটারিদের ওই বাড়িতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় মুক্তিবাহিনী, এবং সেখানে সেই জায়গাটাতে যে সমস্ত নারীদের তারা নির্যাতন করে হত্যা করার জন্য রেখেছিল, সেই সমস্ত নারী এবং সবাই মিলে সেখানে তারা মৃত্যুবরণ করে, এবং এই জায়গাটায় 8 জন জিন আটকা পড়ে। যেখানে তারা নারীদের যে নির্যাতন করেছিল, সেই 8 জন নারীর জিন সেখানে আটকা পড়ে, এবং তারা এখানে কোনো পাকা বাড়ি ওঠাতে দেবে না, এটা বলে। হুজুরের এই কথা শোনার পর আমাদের সবার মাথায় যেন বাজ পড়ল। সবাই প্রায় চুপ করে গিয়েছিলাম, কিন্তু আমার শ্বশুরের শেষ ইচ্ছা ছিল একটি পাকা বাড়ি বানানো। তিনি হুজুরকে অনেক অনুরোধ করেন কোনো একটা ব্যবস্থা করে দিতে। বাবার অনেক জোরাজুরি করার কারণে হুজুর একটা সময় আমাদের সাহায্য করতে রাজি হন। পরের দিন সকালে তিনি নতুন বাড়ির জায়গাটা বন্ধ করবেন বলে আমাদের কিছু সামগ্রী জোগাড় করতে বললেন। আমরা তার কথা মতো প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে সক্ষম হই, এবং পরের দিন ঠিক ফজরের নামাজের সময় তিনি একটি কাগজে কিছু একটা লিখে তাতে কিছু শুকনো ফুলের পাপড়ি মুড়ে একটা কাচের বোতলে রাখলেন। পরবর্তী সেই কাচের বোতলের মুখ একটি সাদা কাপড় দিয়ে বেঁধে নতুন বাড়ির জায়গায় একদম মাঝ বরাবর পুঁতে দিলেন। এরপর তিনি বললেন, জায়গাটি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি, তাই আপাতত নতুন বাড়ি ওঠাতে কোনো সমস্যা দেখা দেবে না, কিন্তু নতুন বাড়ি তৈরি হওয়ার পর যেদিন থেকে আপনারা বাড়িতে বসবাস শুরু করবেন, সেই দিন থেকে 71 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত বাড়িতে কোনো প্রকার মাছ রান্না করা যাবে না, মাংস রান্না করা যাবে না, এবং এই নিয়ম মেনে চললে 8 জন জিন এই জায়গাটি ছেড়ে চলে যাবে। এই 71 দিন মাছ এবং মাংস ছাড়া আপনারা অন্য সব ধরনের খাবার গ্রহণ করতে পারবেন। তবে হ্যাঁ, যদি 71 দিন সম্পূর্ণ হওয়ার পূর্বে বাড়িতে মাছ মাংস আনা হয় বা রান্না করা হয়, তাহলে বাড়ির কোনো সদস্য বড় ক্ষতি হবে, এবং এই পাকা বাড়িও আর বাসযোগ্য থাকবে না। এরকমটা হলে পরবর্তীতে আমার পক্ষেও বিশেষ কিছু করা সম্ভব হবে না। যা হোক, হুজুর তার হাদিয়া নিয়ে আমাদের বাড়ি থেকে বিদায় নেন, এবং আমরাও নতুন বাড়ি কাজ শুরু করে দিই। আল্লাহর অশেষ রহমতে আমরা 2 মাসের মাথায় কাজ সম্পন্ন করি, এবং 6 জন সদস্য নিয়ে সেখানে বসবাস করতে শুরু করি। হুজুরের কথা মতো নতুন বাড়িতে ওঠার পর আমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দিই। এইভাবেই আমাদের দিনকাল ভালোই চলছিল, কিন্তু সবকিছু ভালো চলতে থাকার মধ্যে মূল ব্যাঘাতটা ঘটিয়ে বসি আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম একদম 72তম দিনে সবাইকে মাছ মাংস রান্না করে খাওয়াবো। তাই আমার স্বামী অর্থাৎ তোমার বন্ধুর দাদুকে বলি বাজার থেকে মাছ মাংস নিয়ে আসার জন্য। কিন্তু দিন গণনার হিসাব নিয়ে তার মনে একটু সন্দেহ থাকলেও আমার জোরাজুরির কারণে সে বাজারে গিয়ে মাছ মাংস আনতে এক প্রকার বাধ্য হয়। প্রায় 2.5 মাস পর সেদিন বাড়িতে মাছ মাংস রান্না হয়। বাড়ির সবাই যেন খুব খুশি হয়ে যায়। দিনটা বেশ ভালোই কেটেছিল, বলতে গেলে অন্যান্য দিনের তুলনায় অনেকটা ভালো। ও হ্যাঁ, একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সে সময় আমার একটি 9 বছর বয়সী মেয়েও ছিল। সে তার দাদুর খুব ভক্ত ছিল, বলতে গেলে প্রতি রাতে দাদুর কাছেই ঘুমাতো। সেবার আমাদের জমিতে বেশ ভালো ধান হবার কারণে আমি, আমার স্বামী এবং ছেলে ধানের কাছেই ব্যস্ত ছিলাম। সেদিন রাতের বেলা পুরনো বাড়িতে গোলায় ধান তুলছিলাম আমরা 3 জন। অন্যদিকে আমার শ্বশুর, ননদ এবং আমার মেয়ে নতুন বাড়িতে ছিল। রাত গভীর হবার কারণে এবং কাজ শেষ না হবার কারণে আমরা সে রাতে পুরনো বাড়িতেই থেকে যাই। এরপর হয়তো আনুমানিক রাত 3টা আমি, আমার স্বামী ও আমার ছেলে পুরনো বাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎই এক বিকট আওয়াজে আমাদের 3 জনেরই ঘুমটা ভেঙে যায়। আওয়াজটা কেমন ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা 3 জনই চমকে গিয়ে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে আসি। এরপর যা দেখলাম তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এই বলে দাদি অঝরে কাঁদতে শুরু করলেন, এমনকি আঙ্কেলের চোখেও পানি চলে এসেছিল। এক পর্যায়ে তিনি নিজেকে সামলে দাদিকে সান্ত্বনা দিতে শুরু করেন। প্রায় 8-10 মিনিট পর দাদি নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে আবার ঘটনা বলতে শুরু করেন। আমাদের নতুন বাড়ি ও পুরনো বাড়ির পাশাপাশি হবার কারণে আওয়াজটা খুব স্পষ্ট ছিল। আমরা 3 জন ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম আমাদের নতুন বাড়িতে একদম মাটিতে মিশে গিয়েছে। সেখানে মনে হচ্ছিল ওপর থেকে কেউ পাড়া দিয়ে বাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার ছেলেটাও কয়েকদিন অসুস্থ ছিল, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। বাড়ির ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা কেমন ছিল সেটা আমার স্বামী এবং এলাকার মানুষরা দেখেছেন। সেই দুর্ঘটনায় আমি আমার শ্বশুর, ননদ এবং 9 বছর বয়সী মেয়েকে হারাই। মূলত তাদের দাফন কার্য সম্পন্ন হবার পর আমার জ্ঞান ফেরে। সত্যি বলতে যুদ্ধের সময় পুরো পরিবারকে হারিয়েছি আমি, তাই প্রথম দিন ছাড়া এই কষ্টটা হয়তো খুব একটা প্রভাব ফেলতে পারেনি আমার ওপর। কিন্তু আজ সেই কষ্টটা আমি সম্পূর্ণরূপে অনুভব করতে পারি। কেন? তার উত্তরটা একটু পরে দিচ্ছি। এরপর আমার স্বামী সেই হুজুরের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার খোঁজ করতে সিলেটে চলে যান। তাকে পেয়ে অনেক গালমন্দ করলেও হুজুর তাকে কোনোভাবে
শান্ত করে দেন। তিনি আবারও আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসেন, এসে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখেন এবং লক্ষ্য করেন আমাদের নতুন বাড়ির পাশের পুকুরে তার সেই দোয়া পড়া কাচের বোতলটি ভেঙে পড়ে আছে। তিনি আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, ৭১ দিন সম্পূর্ণ হবার পূর্বেই কি এ বাড়িতে মাছ মাংস রান্না হয়েছিল? আমি তো বলেছিলাম যেদিন থেকে আপনারা এই বাড়িতে বসবাস শুরু করবেন সেদিন থেকে গুনতে। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে আপনাদের দ্বারা। এরপর সম্পূর্ণ ব্যাপারটা আমাদের মাথায় চলে আসে, ভুলটা আমারই। নতুন বাড়িতে যেদিন আমরা আমাদের আসবাবপত্রগুলো পারাপার করছিলাম সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর আসবাবপত্রগুলো অগোছালো অবস্থায় পড়ে থাকার কারণে সেই রাতটা আমাদের পুরনো বাড়িতেই কাটাতে হয়েছিল। তাই পরদিন সকালে আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে একেবারে নতুন বাড়িতে থাকার জন্য চলে যাই। কিন্তু গণনার হিসাবে আমি একটি ভুল করে বসি। হুজুর বলেছিলেন যেদিন থেকে আমার বসবাস শুরু করব সেদিন থেকে দিন গণনা করতে, কিন্তু যেদিন আসবাবপত্রগুলো পারাপার করা হয়েছে সেদিন থেকে আমি দিন গণনা শুরু করে দেই। তাই আমার হিসাব অনুযায়ী ৭১তম দিনটিকে আমি ৭২তম দিন ভেবে বসি। আমি যদি সেদিন আমার স্বামীর কথা মেনে নিয়ে আর একটা দিন অপেক্ষা করতাম তাহলে হয়তো জীবনে এই চরম দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না। সেদিন আবারও হুজুরের কাছে সাহায্য চাইলে তিনি বলেন, আমি এর আগেই বলেছি একবার ভুল হলে এর সমাধান করা সম্ভব নয়। আমি ওই ৮ জন জিনকে বন্দি করে রেখেছিলাম। ৭১ দিন আপনারা সঠিক নিয়ম মেনে চললে বা চলতে পারলে তাদের ক্ষমতা লোপ পেত এবং তারা জায়গাটি ছেড়ে চলে যেত, কিন্তু এটা হয়নি। তাদেরকে আটকে রাখার কারণে এমনিতেই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আর ৭১ দিন পর নিয়ম ভঙ্গ করার কারণে আমার জাদুর প্রভাব কেটে গিয়েছে এবং তারা মুক্ত হয়ে গিয়েছে। আর আপনাদের ওপর এবং আপনাদের বাড়ির ওপর আগে থেকে তাদের একটা ক্ষোভ থাকার কারণে এটাকে ধ্বংস করে দিয়েছে। তাই এক্ষেত্রে তাদের বিরত করতে আর কোনো কৌশল আমার জানা নেই। তবে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, এই বাড়িটি বন্ধ করে দিয়ে যাব, এতে করে তারা কখনো আপনাদের ক্ষতি করতে পারবে না, কিন্তু তারা এই জায়গাতেই থাকবে। আর হ্যাঁ, এখানে আর কখনোই পাকা বাড়ি ওঠানো সম্ভব হবে না। চাইলে টিনের বাড়ি তৈরি করে আপনারা বসবাস করতে পারেন, মাঝে মাঝে আপনারা তাদের উপস্থিতি টের পাবেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে রাখবে আপনাদের বিভ্রান্ত করবার জন্য, কিন্তু কখনোই তারা আপনাদের ছুঁতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। এরপর আমরা হুজুরের কথায় রাজি হয়ে যাই এবং তিনি তার মতো করে সবকিছু ব্যবস্থা করে দেন। ১৯৯৭ সালের দিকে আমরা এই জায়গাতে একটি টিনের বাড়ি তৈরি করি, অর্থাৎ তুমি এই মুহূর্তে যেখানে বসে আমার কাছে ঘটনা শুনছো সেই জায়গা। সেখানে ৮ জন নারী পুড়ে মারা গিয়েছিল এবং আমার শ্বশুর, ননদ এবং মেয়ে দেয়াল চাপা পড়েছিল। প্রায় প্রতি রাতেই এই ঘরে নানান রকমের অদ্ভুত ঘটনা ঘটে, তবে আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি। তোমার বন্ধু ছোটকাল থেকে বিষয়গুলো লক্ষ্য করে আসছে বিধায় সে এই ব্যাপারগুলো স্বাভাবিকভাবে নিতে শিখে গেছে। আর তোমাকে বা পাড়া প্রতিবেশীকে না জানানোর কারণ হলো এটা জানতে পারলে হয়তো আবারও আমাদের পরিবারকে কেউ ক্ষতি করবে। হুজুর বলেছিলেন ব্যাপারটা, তাই ১৯৮৬ সালের ওই ঘটনার কারণে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না, এমনকি আমাদের কোনো আত্মীয় স্বজনও নয়। তারা জানেন যে বাড়িটা সঠিকভাবে বানানো হয়নি, যার জন্য ভেঙে পড়েছিল। আর অপঘাতে ৩ জন মানুষের মৃত্যুর কারণে মাঝে মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করা যায়। সেই ভয়ে তারা আমাদের বাড়িতে থাকতে ভয় পায়। কেউ কেউ বেড়াতে এলেও সকালে এসে বিকেলে চলে যায়। বাড়িতে নতুন মানুষ এলে তাদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়, তবে ২-৩ দিন থাকলে সবটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ভয় বস্তুটা এমন একটা জিনিস যা পৃথিবীর সবাইকে কাবু করে ফেলতে পারে। দাদি হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কথা বলতেই ঈশার আজান পড়ে যায়। আমি দাদির বলা প্রতিটি কথায় খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তার ঘটনায় ভয়ের থেকে কষ্টটাই যেন আমাকে বেশি আঘাত করেছে। ওই দিনের পর আরও একটা দিন সেই বাড়িতে আমি থেকেছি, কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন হইনি। অনেকগুলো অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর এই বিষয়গুলো অনেক দিন আমার রাতের ঘুমকে কেড়ে নিয়েছিল। কদিন পর আমার এক ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বিধায় বিয়ের আনন্দে সবকিছু ভুলে যেতে থাকি আর একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে যাই। কিন্তু বন্ধুর গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার ঠিক ১১ দিনের মাথায় ঘটে যাওয়া এক ঘটনা আজও আমাকে অনুশোচনায় ভোগায়। সময়টা সন্ধ্যা ৭:৩১। গল্পের বই পড়ছিলাম, হঠাৎই একটা আননোন নাম্বার থেকে আমার ফোন আসে এবং কল আমি রিসিভ করতেই শুনতে পেলাম ফোনের ওপার থেকে আমার সেই বন্ধু কথা বলছে। সে খুব উত্তেজিত এবং একরকম ভাঙা ভাঙা কথায় কথা বলছে। আমি তার উত্তেজনার কারণ জিজ্ঞেস করতেই সে বলে ওঠে, আজ বিকেলে আমাদের বাড়ির পাশের পুকুরে ডুবে মিলি মারা গিয়েছে। এই একটা লাইন আজ পর্যন্ত আমাকে অনুশোচনায় ভুগিয়ে চলেছে। আজও মনে হয় হয়তো আমার কারণেই মিলি আজ আমাদের মাঝে নেই। সেদিন যদি ঘটনাটা শোনার জন্য বাড়ির সবাইকে জোরাজুরি না করতাম, হয়তো মিলি আজ বেঁচে থাকতো। সেদিন থেকে আমি প্রতিনিয়ত মিলির জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। দয়া করে আপনারাও মিলির জন্য দোয়া করবেন। মূলত এই ছিল আমার জীবনের অদ্ভুত ঘটনা এবং বিস্ময়কর অভিজ্ঞতা।
এবং একটি বাড়িকে ঘিরে একটি পরিবারের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।